সাকসেস মানে সফলতা। আমরা সকলেই কম বেশি সফল হতে চাই, কিন্তু সাফল্যের সংজ্ঞা কি সবার কাছে একই? আমরা কেউ চাই বড় কোনো চাকরি পেতে, প্রচুর টাকা সম্পত্তির মালিক হতে, বড় কোনো উচ্চপদস্থ স্থানে অবস্থিত হতে চাই। আবার কারো কাছে সাফল্য মানে জুৎসই একজন জীবনসঙ্গী জুটিয়ে নেয়া। কিন্তু আমার কাছে সাফল্যের একটাই মানে, পিস অফ মাইন্ড, অর্থাৎ মানসিক শান্তি। যার মনে শান্তি নেই তার টাকা কড়ি বাড়ি গাড়ি এর আদৌ কি কোনো মূল্য আছে? কিন্তু প্রশ্ন হলো, সেই শান্তি আপনি কোথায় পাবেন? ভিনসেন্ট স্ট্রারেট বলেছেন, আমরা যখন বই সংগ্রহ করি তখন মূলত আনন্দকেই কিনে আনি। অর্থাৎ আপনি যদি নির্ভেজাল আনন্দ পেতে চান তাহলে আপনাকে বই পড়তে হবে, আর তখনই আমরা খুঁজে পাবো সেই প্রশান্তি। বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আর আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। আমাদের ছোট সময়ের বড় লেখক কাইজার চৌধুরী প্রখ্যাত শিশু সাহিত্যিক, এবং দীর্ঘদিন তিনি ব্যাংকার হিসেবে তার বর্ণিল জীবন অতিবাহিত করেছেন। আজকে দাদাকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমরা শুনবো তার লেখালেখি এবং বই পড়া থেকে শুরু করে তার জীবনের পূর্বাপর সমস্ত গল্প। দাদা, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ। ক্লাস 8 পর্যন্ত আমি 9টা স্কুল পাল্টেছি, এতটুকু বলতে পারি। স্কুল জীবন শুরু হয় 54 সালে, শেষ হয় 67-তে। তারপর 2 বছর নরডিমে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি তো ইকোনমিক্সে পড়েছেন? ইকোনমিক্সে। চাকরি জীবন শুরু 75-এর ফেব্রুয়ারিতে। 49 বছর কেটে গেল ক্যারিয়ারের, দীর্ঘ সময়। আর লেখালেখি যেটা আছে বরাবর, ছাপার অক্ষরে প্রথম যখন নামটা বেরোলো পত্রিকায়, ওটা যদি দেখি তাহলে মে মাসের 2 তারিখ 1965-তে ইয়াং অবজারভার লীগ, পাকিস্তান অবজারভারের ছোটদের পাতা, ওখানেই প্রথম রচনাটি বেরিয়েছিল। ওই গোঁফ গজানোর বয়সে ওই সবারই একটু ইচ্ছে হয় লেখালেখি করার, নিজের নাম একটু ছাপার অক্ষরে দেখতে ভালো লাগে। ওইটাই বড় আকর্ষণ। পাশাপাশি বাংলাতেও লিখেছি, পূর্বদেশে আজাদের মুকুলের মাহফিল, পূর্বদেশ এর চাঁদের হাট, সংবাদের খেলাঘর, 7 ভাই চম্পা, দৈনিক বাংলার। মোটামুটি তখন যে সমস্ত পত্রিকা ছিল, প্রায় পত্রিকা আপনার লেখা ছোটদের জন্য বের হতো। এতে ওই মাসিক বেশ কতগুলো পত্রিকা ছিল। কচিকাচায় একটা মাত্র গল্প বেরিয়েছিল, কিন্তু মাসিক মুকুল আর মাসিক খেলাঘর ওখানে বেরিয়েছিল বেশ কয়েকটা। কিন্তু জোরদার হয় স্বাধীনতার পরে, আফলাতুন ভাইয়ের স্নেহধন্যে। তখন মনে হতে লাগলো না, একটু জাতে উঠেছি, রচনাগুলো গল্প হয়ে উঠেছে। বিপ্রদা একদিন বললেন, এই চিত্তদা তোমাকে ডাকছে মুক্তধারার। ঠিক আছে বলে পাণ্ডুলিপি নিয়ে যাবে। এই স্বপনের মাউথ অর্গান, আর্টে নিলাম গোয়েন্দা সাজলো বিল্টু মামা। কয়েকদিন পরে আবার চিত্তদা ডাকলেন, আপনার স্বপনের মাউথ অর্গানটা আমরা ছাপবো, কিন্তু গোয়েন্দাটা কথা। তখন চিত্তদা বললেন, আপনার গোয়েন্দা তো বিক্রি হয়ে যাবে, কিন্তু স্বপনের মাউথ অর্গান কিনবে কয়জন? আমি ব্যবসা করতে বেশ বসি, ব্যবসার জন্য পুঁথিগড় আছে, গানটা এখনো আছে। এই স্বপনের মাউথ অর্গান 90 সালে বেরিয়েছিল। ওই 89-তে ওই যে মুক্তিযুদ্ধে হে কিশোর, 90-তে মাউথ অর্গান। মফিদুল ভাই, হ্যাঁ ওটাও মুক্তিযুদ্ধ, বললেন একদিন যে সাহিত্য প্রকাশ থেকে একটা সিরিজ বের করবেন 71 নিয়ে, তুমি একটা বই দাও। তো সুবর্ণের 71 লিখলাম। লেখার পরে একদিন ফোন এলো, কি দাদা, কি মহিল ভাই কি হলো, কি ব্যাপার? বলো, তুমি তো অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়ে গেছো এই সুবর্ণের 71-এর জন্য। যার জন্য ওটার মনে এখনো আছে, দাগ কেটে আছে আর কি। সুন্দর একটি কভার। এই সম্বন্ধে মুক্তিযুদ্ধে হে কিশোর, পূর্ণাঙ্গ এটা গল্প গ্রন্থ যদি
বলেন তাহলে এটাই আমার প্রথম গল্পগ্রন্থ। ওকে। চাকরি জীবনে ঢোকার পরে আর সময় নেই, অবসর নেই, তো আমি লেখালেখি থেকে অবসর নিলাম। তারপর বিপ্রদা শিশু একাডেমির বিপ্রদাস বড়ুয়া, বিপ্রদাস বড়ুয়া উনি ডেকে পাঠালেন। আমি বললাম যে বলে একটা লেখা চাই। আমি দাদা আমি তো লেখালেখি আমি অবসর নিয়েছি, বলে ভুলে গেছি কেমন করে লিখতে হয় না, বলা যায়। সাঁতার একবার শিখলে কি আর ভোলা যায়? সাইকেলে একবার চললে কি আর ভোলা যায়? অত কিছু ধানায় পানায় বুঝি না, গল্প দেবে। ছোট্ট একটা গল্প লিখেছিলাম, ওই ছিনতাই বলে, মানে বিল্টু মামা চরিত্রটা তথাকথিত গোয়েন্দা। তো এনিওয়ে বিপ্রদা ফোন করলেন একদিন অফিসে, বলে কতগুলো আপনার প্রিয় ছোট ছোট ছেলেমেয়ের নাম দেন তো। বললাম নাম দিয়ে কী করবেন? বলে নাম তো দেবেন তো আপনার ছোট ছোট ছেলে। তো ঠিক আছে, কিছু দিলাম কতগুলো ছোট ছোট ছেলেমেয়ের নাম, আমার ছেলে, আমার মেয়ে। তার কয়েকদিন পরে একটু আসবেন অফিসে? গেলাম, দেখেন তো এটা কেমন। আরে দেখি ছিনতাই বই আকারে, বই বেরিয়ে গেছে। বই বেরিয়ে গেছে। ওই একটা গল্প নই ভাই একটা প্রচ্ছদ দেখে দিয়েছেন, চমৎকার একটা প্রচ্ছদ। তারপর দেখলাম উৎসর্গে ওই সব সমস্ত ওই ছেলে পেলেদের নাম, বাচ্চাদের নাম। না দাদা আগে বলতেন, এখানে তো অনেকগুলো প্রিন্টিং মিস্টেক ছিল, আমি সংশোধন করে দিতাম। তারপরে বই আর কি হবে, বেরোয়নি না। 89 সালে মফিদুল ভাই, মানে মফিদুল হক, উনি বললেন কাজে তোমার কয়েকটা গল্প দাও তো, দিয়ে একটা বই, হায়াত ভাই আমার একটা বই প্রকাশ করবে। হায়াত মাহমুদ, হায়াত ভাই। তো সাহিত্য সমবায় নামে একটা প্রতিষ্ঠান, প্রকাশনা সংস্থা, ঠিক আছে, ওখান থেকে বই, এবং সেটাই দিলাম কিছু, সেটাই মুক্তিযুদ্ধে হে কিশোর নামে বেরোলো। এর নামটা দেয়া কিন্তু হায়াত ভাইয়ের। গল্পগুলো আপনার নাম, গল্পগুলো আমার। আর হায়াত ভাই সমস্ত প্রুফ দেখেছেন, ওই লেটার প্রেসে ছাপা বই, 21-তে ছাপা হয়েছিল। সে যে কি অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। মানে শিশুরা হাসুক, হাসবে, ওই ভূতের গল্প পড়েও হাসবে, ভয় পাবে না। বোঝাই যায় যে আপনি কিন্তু একসময় ভূতের গল্প নিয়েও প্রচুর লেখালেখি এবং গবেষণা করেছেন। লেখালেখি করেছি, কিন্তু গবেষণা ওটা কোনো একদিন আবার বিপ্রদা একটা ভূতের গল্প দেখি। আমি তো ভূতের গল্প লিখি না। লিখেন না মানে লিখতে হবে, লিখবেন আপনি, মাসিকেতে ছাপিয়ে দেবো, তারপর যদি আমার চাকরি যায় যাক, কোনো পরোয়া করি না, কিন্তু ভূতের গল্প ছাপিয়ে তারপর আমার চাকরি যাবে। ঠিক আছে, ওই শুরু ভূতের গল্প লেখা। নামটা ছিল অভূতপূর্ব। তো সেই শুরু। কিন্তু আমি 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 গোমরামুখ কোনো গল্প আমি ভালো লাগে না। শিশুরা হাসুক, হাসবে, ওই ভূতের গল্প পড়েও হাসবে, ভয় পাবে না, ভয়টা কোনো কিছু নাই। কিন্তু কিছু অভিজ্ঞতা হয়েছিল আমার। সত্যি ভূতের সঙ্গে। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়েছি 63-64-তে। থাকতাম হোস্টেলের একটা ছেলেকে, আমার জুনিয়র, ওকে পড়িতে পেলো। পড়িতে এমন পেলো যে ওই শুয়ে থাকলো কয়েকদিন, আবার সংজ্ঞাহীন অবস্থায়, কিন্তু শুয়ে সে কথা বলছে। আমি কাছে যেতেই, হ্যাঁ এই তো কাইজার ভাই এসছেন, চোখ বন্ধ। কিন্তু আমার পায়ে একটুখানি ব্যথা, আমি খেলতে যাব না। তো আমার সিনিয়র দুজন খেলতে গেলে বলে কি, আমার কাইজার তুমি আমার ঘড়িটা রাখো তো। এক হাতে এক ঘড়ি, আরেক ভাইয়ের হাতে আরেক ঘড়ি। ফারুক নামে একটা ছেলে ডিনারের সময় আমাকে বললো, কাইজার ভাই আপনি কি আজকে হাতে ঘড়ি পরেছিলেন? 2 হাতে 2 ঘড়ি? বলে হ্যাঁ। হাসান বলছিল কাইজার ভাই খুব স্টাইলিশ হয়ে গেছে আজকাল, 2 হাতে 2 ঘড়ি পরে হেঁটে বেড়াচ্ছে। তাই নাকি? এই বলেছে। এটা নিয়ে আরো তো মানে ওর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। সবাই সে দেখতে পারে সবকিছু। সবাই ছুটলো যে আগামী বছর টেস্টে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, সব বলে দিচ্ছে। তো আবার বললো যে আব্বাস ভাই কাইজার ভাইকে ভীষণ কষ্টে ফেলবে। আব্বাস ছিল একদম নিচু, মানে 6 না 7 না 8 হতো। সেবার কোনো রকমে আমি ফার্স্ট হয়েছিলাম।
ও আমার চেয়ে 12 নম্বর পেয়ে সেকেন্ড হয়ে গেছিল। পরিতে ওই পরিকল্পনায়। দাদা, আপনার কৈশোরের প্রিয় লেখক কে ছিল? সবাই বলতো দুই একজনের নাম যেটা কিনা জীবনে রেখাপাত করেছে খুব। শিবরাম চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এম.এন. রায়, লীলা মজুমদার, রবীন্দ্র মিত্র, আর একটু বয়স হলে পরে হাবিবুর রহমান। ক্লাস 8-এ যখন পড়ি 64-এ একদিন আমার এক খালা আসলেন। আমি খালা দেখুন আমার কত বই, বাহ কি সুন্দর রে, সব বই তো ওটা। হ্যাঁ জি খালা। এই কি দস্যুমোহন, আরে এটা বই হলো নাকি? স্বপন কুমার, বাহারাম, হ্যাঁ কোনো মূল্যই নেই, 2 পয়সা দামও নয়। তোর এখানে জ্যাক লন্ডন নাই, তোর এখানে অ্যালডাস হাক্সলি নাই, তোর এখানে শেকভ নাই, তোর এখানে হ্যাঁ কী দেখাচ্ছিস আমাকে? আমার তখন যে এতকাল কি পড়লাম, এতকাল কী করলাম, পুরো দস্তয়েভস্কি সব শেষ ক্লাস 9-এর আগেই। দাদা এখনকার তরুণদের কি দেখছেন? তারা বই তো আসলে সেভাবে, আমি জানি না, এখন সেটা দেখি না, আছে হয়তো অন্য উপায়ে, কিন্তু টেকনোলজি কারণে এখন হয়তো ওই ই বুকস কিংবা ওখানে চলে গেছে ওটা। আমি পথ চলতে চলতে টায়ার্ড হয়ে গেলাম, রেস্টুরেন্টে গেলাম, ও আমার হাতে বই, চা খাচ্ছে, বই পড়ছি। এটাই তো আমরা দেখতে চাই। রিক্সায় গিয়ে যাচ্ছি, বই পড়ছি, বাসে চড়ে যাচ্ছি মালিবাগ, বই পড়ছি, কোনো অসুবিধা নেই। এখনকার প্রজন্ম সম্বন্ধে একটু কিছু বলুন, আসলে আমরা কোন দিকে যাচ্ছি? এটা ওদের সম্পর্কে কি বলবো, কোটি কোটি ছেলে মেয়ে যায় বই মেলায়, কয়জন হাতে একটা বই নিয়ে ফেরত আসে? আমি তো দেখি তো ওটা। আমি এইটাই থাকতেই আমি বেলা 2টো আড়াইটার সময়, 2:15 সময় বাসায় আসতাম, 3:15 কি 3:30টার মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ, তারপর আমি বেরিয়ে যেতাম। বেরিয়ে গিয়ে লাইব্রেরি, ঢাকার এমন কোনো লাইব্রেরি নাই যে আমি যাইনি। আবার লাইব্রেরিতে গিয়ে বইটা নিয়ে কালকে পড়বো, ওটা পাতা মুড়ে শেলফে এমন এক জায়গায় রেখে দিতাম যে অন্য কেউ খুঁজে না পায়। মানে আপনার প্রিপারেশন থাকতো যে আগামী দিনে কি পড়বেন তার জন্য। কোনো মানে লাইব্রেরি বাকি নেই যে আমি সভ্য ছিলাম না। বঙ্গবন্ধু অ্যাভিনিউর এখানে যে ফুটপাথ ছিল, ওইখানে ফুটপাথ থেকে আমি মাসুতিংয়ের পুরো সেট কিনেছি, কার্ল মার্কসের পুরো সেট কিনেছি ফুটপাথ থেকে। দাদা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক কথা শুনলাম আপনার শৈশব কৈশোরের। তা আমাদের একটা রীতি রয়েছে, আমরা আমাদের অতিথিকে একটি বই উপহার দিই সম্মান হিসেবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নিজের মনে চিন্তা করবেন, সমাধান আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে। অর্থনীতিবিদ, শিক্ষক এবং লেখক সেলিম জাহান। তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরবর্তীতে পিএইচডি করেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে। তিনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের মতো উন্নয়ন সংস্থায়। এছাড়া 80-র দশকে বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপকও ছিলেন সেলিম জাহান। তার বিস্তৃত এবং নানামুখী অভিজ্ঞতার আলোকে তিনি লিখেছেন বিভিন্ন ধরনের বই। চলুন আজকে জেনে আসি সেলিম জাহানের মুখ থেকে তার বইগুলো সম্পর্কে তিনি ঠিক কী বলতে চেয়েছেন। 2024-এর বইমেলাতে আমার মোট 5টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে 4টিকে স্মৃতিগদ্য বলা চলে, আর একটি প্রবন্ধের বই। প্রথম যে বইটির কথা বলছি সেটির নাম হচ্ছে কত মুখ কত ছবি। এটা আসলে আমার দীর্ঘ জীবনে দেশে বিদেশে যাদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে, যাদের সান্নিধ্য আমি লাভ করেছি তাদেরকে নিয়ে। সুতরাং আমাদের দেশে বিদেশে যারা পরিচিত জন, যারা বিখ্যাত বিদগ্ধ মানুষেরা, তাদের কথাই বইতে বলা হয়েছে। দ্বিতীয় যে বইটি কথা আমি বলছি সেটিও স্মৃতিগদ্য, কিন্তু আমি মনে করি এটি একটি বিশেষ স্মৃতিগদ্য। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে লেখা এবং এটির নাম দিয়েছি আমি আমার মন সেথা বেড়ায় ঘুরে, রবীন্দ্রনাথের একটি লাইনকে অবলম্বন করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি
25 বছরের বেশি শিক্ষকতা করেছি। তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতরাং এই দীর্ঘ সময়ে আমার স্মৃতি তৈরি হয়েছে, মানুষকে নিয়ে স্মৃতি তৈরি হয়েছে, ঘটনা নিয়ে স্মৃতি তৈরি হয়েছে। যারা সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তাদেরকে সবাইকে ঋদ্ধ করেছে। তৃতীয় যে বইটা সেটা আবারও স্মৃতিগদ্য, কিন্তু একটু ভিন্ন মাত্রার। 1992 থেকে প্রায় 2018 এই সময়কালে আমি বিভিন্ন দেশে যখন গিয়েছি তখন সাধারণ মানুষের সাথে পরিচয় হয়েছে। রাস্তায় পরিচিত হয়েছি, কোনো রেস্তোরাঁয় পরিচিত হয়েছি, কোনো একটা বিশেষ স্থানে পরিচিত হয়েছি। তারা কোনো বিখ্যাত মানুষ নন, প্রখ্যাত মানুষ নন, কিন্তু মানুষ। এবং এই মানুষের স্মৃতি তুলে ধরে আমি তার মধ্যে একটা সার্বজনীনতা খুঁজতে চেষ্টা করেছি। তার যে পরের বইটি সেটিও স্মৃতি নিয়ে, কিন্তু এই স্মৃতিটা একটু ভিন্নতর। এটা হচ্ছে বরিশালের স্মৃতি। এখন বরিশাল কেন? কারণ বরিশাল হচ্ছে আমার জন্মস্থান, বরিশালেই আমার বেড়ে ওঠা। আমার প্রথম দিকের শিক্ষা অর্থাৎ স্কুল কলেজ সেটা বরিশালই, এবং সেই জন্য বরিশালের স্মৃতি এখানে এসছে। এবং এই স্মৃতি কথাগুলো লেখার একটি কারণ হচ্ছে যে যারা আমাদের প্রজন্ম তারা ওই স্মৃতির সঙ্গে একটা একাত্মতা অনুভব করবেন, কিন্তু তার চাইতেও বড় কথা যারা ভবিষ্যৎ প্রজন্মের তারা এই সময়কার স্মৃতি, তার পরিবেশ, ঘটনা, মানুষ এগুলোকে পড়ে সেই সময়কার একটা চালচিত্র তাদের মনের মধ্যে গেঁথে নিতে পারবেন। পঞ্চম এবং শেষ বইটি আসলে একটু ভিন্ন ধরনের। এটা একটি প্রবন্ধ গ্রন্থ, এবং এটাকে আমি বলেছি সচিন্তায় সবোধে, সেটাই প্রবন্ধ গ্রন্থের নাম। কারণ প্রবন্ধ মানেই একটা গুরুগম্ভীর ব্যাপার, প্রবন্ধ মানেই দীর্ঘ একটা রচনা, প্রবন্ধ মানেই একটা সমস্যার উত্থাপন থাকবে, তার একটা বিশ্লেষণ থাকবে, শেষ পর্যন্ত একটা উপসংহারে পৌঁছবেন। কিন্তু প্রবন্ধ মানুষ সেরকমভাবে পড়তে চায় না। তা আমার মনে হয়েছে যে এই প্রবন্ধের খোল নলচে যদি একটু বদলে দেওয়া যায় তাহলে প্রবন্ধকেও পাঠকের কাছে হৃদয়গ্রাহী করা যায়। যারা পাঠক তারা এটা পড়ে কিছু ভাববেন, নিজের মনে চিন্তা করবেন। সমাধান আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে, একক সমাধান কখনোই সম্ভব নয়। চৌকস ডিটেকটিভ অলোকেশ রয়, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের এই গোয়েন্দা শুধুমাত্র রহস্য অনুসন্ধান নয়, বরং রহস্যের পেছনের গল্পকেও গল্প হিসেবে তুলে নিয়ে আসতে পারেন। তার দুজন সহযোগী উর্বি বোস এবং ক্রাইম রিপোর্টার আসিফ ইমরুল, তারা এই তিনজনের টিম একের পর এক লোমহর্ষক সব ঘটনা অনুসন্ধান করে চলছেন। এখানে বলে রাখা ভালো, শার্লক হোমস অর্থাৎ আর্থার কোনান ডয়েলের গোয়েন্দা এই হোমসকে কিন্তু খুবই বেশি খুব কাছের করে অনুসরণ করেন অলোকেশ রয়। এবং আমরা জানি প্রত্যেকটি গোয়েন্দার একজন উৎসাহদাতা থাকেন, তিনি এই শার্লক হোমস। সবচেয়ে মজার ব্যাপার, যখন তারা গোয়েন্দাগিরি করতে যান তারা কিন্তু মগজকে খুব ব্যবহার করেন। আগ্নেয়াস্ত্রের উপরে অলোকেশ রয়ের খুব একটা ভরসা করতে দেখা যায়নি। আমার এবারের প্রশ্ন, ডিটেকটিভ অলোকেশ রয়ের উৎসাহদাতা কে, অর্থাৎ কাকে তিনি ফলো করেন? অপশন এ শার্লক হোমস, অপশন বি আর্থার কোনান ডয়েল, অপশন সি ফেলুদা। সঠিক উত্তর পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, ছবি এবং মোবাইল নম্বর সহ আমাদের ইমেইলের মাধ্যমে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি, তবে আপনার বই সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদেরকে। দেখা হবে আগামী পর্বে। বিদায় নিচ্ছি আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।